আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। সরকারি অনুরোধে সিরিয়া সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান। জানিয়ে দিব ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। আরো জানিয়ে দিব সিরিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছে ইরাকি যোদ্ধারা। এবং আরো জানিয়ে দিব ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ খামেনি। সর্বশেষ জানিয়ে দিব সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সরকারি অনুরোধে সিরিয়ার সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছে, সিরিয়ার সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আকস্মিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক এবং ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলে আরাকচি উদ্বেগ প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্কে যে সফর করছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়ার বিষয়ে ইরান তুরস্ক মত পার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করছে সাক্ষাৎকারে সে কথা তুলে ধরতেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুতি চলছে। প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, বরং ইরানে তাদের প্রয়োজনকে সমর্থন এবং সহযোগিতা করে। সূত্র পার্টস টুডে। ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। ইয়েমেনি হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্টারে এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 3টি সরবরাহ জাহাজ রয়েছে। এই 3টি জাহাজের নাম স্টেনা অ্যাম্পোলিস বল, মাস্কো সারাটোগা এবং লিবার্টি গ্রেস। ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সালি বলেন, আমেরিকার একটি ডেস্টার এবং মার্কিন নৌবাহিনীর 3 সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনী একটি ডেস্টার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপাত্র জানায়, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটিতে সেনাবাহিনী এখন পর্যন্ত গাজা এবং লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে। ইরাকি যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ার প্রবেশ করছে ইরান সমর্থিত শত শত ইরাকি যোদ্ধা। সোমবার 2রা ডিসেম্বর নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের দমন করতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ইরানের মিত্র আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এখনই এই যুদ্ধে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে। ইরাকি ও সিরিয়ার সূত্র নিশ্চিত করছে, সিরিয়া আরো ইরান সমর্থিত ইরাকি যোদ্ধা মোতায়েন করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো যাতে আসাদ সরকারের সহায়তায় এগিয়ে আসে সেজন্য তেহরান প্রয়োজনীয় যে কোনো সহায়তা প্রদান দিয়ে যাবে। রবিবার রাতে আনুষ্ঠানিক সীমান্ত পারাপার এড়াতে একটি মাটির রাস্তা ব্যবহার করে সিরিয়ার প্রবেশ করে অন্তত 300 ইরাকি যোদ্ধারা। এক্ষেত্রে যোদ্ধাদের বেশিরভাগ ইরাকের বাদর এবং নুজাবা গোষ্ঠীর সদস্য। ইরাকের 2টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা একটি শিয়া মাজার রক্ষা করে সেখানে হামলা চালিয়েছে। এজন্য সিরিয়ার সিনিয়র সামরিক সূত্র জানিয়েছে, বিমান
হামলা এড়াতে যোদ্ধারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সীমান্ত অতিক্রম করছে। তিনি বলেন, উত্তরের ফ্রন্ট লাইনে আমাদের সঙ্গীদের সহায়তার জন্য আরো নতুন সেনা পাঠানো হচ্ছে। তবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী দীর্ঘদিন ধরে আসাদের সামরিক জোটে অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি এবং ইরান সমর্থিত সবচেয়ে দক্ষ বাহিনী হিসেবে পরিচিত। গোষ্ঠীটি এখনো সিরিয়া হস্তক্ষেপের অনুরোধ পায়নি। তিনটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের সাথে ক্লান্তিকর সংঘাতের পর তারা নতুন বাহিনী পাঠাতে প্রস্তুত নয়। 2011 সালে আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর সহযোগিতা সরকারের পক্ষে সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে 2016 সালে এক অবরোধের মাধ্যমে সরকার আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, যা সিরিয়া যুদ্ধের একটি প্রধান মোড় ছিল। হঠাৎ করেই বিদ্রোহীদের আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এখন সিরিয়ার সরকার নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। এমনকি বিদেশে থাকা সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর প্রধান হাদি আল বাহরা রয়টার্সকে বলছেন, বিদ্রোহীরা এত দ্রুত শহরটিতে দখল করতে পেরেছে কারণ হিজবুল্লাহ এবং অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের সঙ্গে সংঘাতে ব্যস্ত ছিল। তিনি বলেন, গত বছর থেকে আলেপ্পোতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে গাজা যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে তা স্থগিত হয়। অর্থাৎ সরকার বেশিরভাগ এলাকা এবং সব বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর 2020 সাল থেকে সিরিয়ার গৃহযুদ্ধ স্থগিত ছিল। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির 35টি প্রতিষ্ঠান এবং জাহাজকে টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানের পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়াবহরের অংশ। খবর আল জাজিরার। মার্কিন অর্থ মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তাই এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্রাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগিতাদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করার ঝুঁকিতে তৈরি করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ছায়াবহরের জাহাজ এবং পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে। উল্লেখ্য, ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্য ইতিমধ্যেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না আমেরিকানরা। সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্টের সদস্যদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অসহযোগিতা এবং ব্যাপক বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইলন সামরিক আইন জারির আদেশ তুলে নিতে বাধ্য হলেন। এ বিষয়ে পার্লামেন্টের ভোটের পর তিনি বলেন, সামরিক আইন অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইলন বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ ও সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠক করছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল হয়ে যাবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইলন। তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউন সুক ইউল আর বলেন, উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। এই আইন বাস্তবায়নের দায়িত্ব নেওয়া হয় সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সুকে। দেশটিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেনি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির পর দেশটির পার্লামেন্ট ঘিরে উত্তেজনা দেখা দেয়। প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টকে